দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কমেছে জিপিএ-5 ফলাফল বাস্তবসম্মত শিক্ষামন্ত্রী। দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে ফ্যাসিস্টরা, প্রধানমন্ত্রী ধ্বংস করেছে সব কাঠামো, এখন পুনর্গঠনের পালা। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী হাসিনাকে ফেরত পাবার আশা। 24 জুলাই সংঘাতের ছবি দেখালে টেলিভিশন সম্প্রচার বন্ধ করতে বলেছিলেন কাদের, কল রেকর্ড ট্রাইব্যুনালে। আসসালামু আলাইকুম, আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। 2 দশকের মধ্যে কম পাশের হারের রেকর্ড হলো এবারের মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষায়। সেই সঙ্গে কমেছে জিপিএ-5। এবারে গড় পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। সবশেষ 2007 সালে পাশের হার ছিল 57.37%। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। শিক্ষা বোর্ডটি অবশ্য ফলাফলকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 11,38,877 জন। পাশের হার 62.25%, গত বছর যা ছিল 68.45%। জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন, গত বছর এই সংখ্যা ছিল 1,39,032। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে, আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখবো। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর 669টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড, গড় পাশের হার 71.63%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার 57.39%। কারিগরি বোর্ডে পাশের হার 58.2%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যে জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল, সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট 25 লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এই আনন্দ ছুঁয়ে যায় অভিভাবকদেরও। এবছর মোট জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন। ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। শাহাদাত অভ্রের রিপোর্ট। বাদ ভাঙা এই আনন্দ 10 বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। কেবল শিক্ষার্থীদের নয়, এটি স্পর্শ করেছে অভিভাবকদেরও। নেচে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন শিক্ষার্থীরা। ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করছেন অনেকেই। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা।
অর্জিত হয়েছে। আমার বাবা মা আমার উপর অনেক খুশি, এই জন্য আমি অনেক খুশি। প্রথমে তো মহা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তারপর বাবা মা, তারপর শিক্ষক, যার তাদের অবদান আসলে অপরিসীম। আমি পুরো শকে ছিলাম যে কি আমি পেয়ে গেছি 5। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বাবাকে দেখেই বলতেছি আমি কি আসলেই পেয়েছি। বাবা আমাকে জড়িয়ে ধরছে, আমিও জড়িয়ে ধরে কান্নাকাটি। হ্যাঁ, কনফিডেন্ট ছিলাম যে A+ পাবো, কিন্তু গোল্ডেন পাবো নাকি এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। সবার আগে আমি দেখেছি যে এটা কি GPA 5 নাকি গোল্ডেন, তারপর যখন দেখলাম যে না অ্যাকচুয়ালি গোল্ডেন A+ এসেছে, ওই সময় আমার রিয়াকশনটা আমি নিজেও ঠিক বর্ণনা করতে পারবো না। প্রথমে এরপর আমার বাবা মাকে বলবো, কারণ ওরা অনেক কষ্ট করছে আমার পিছে। যেটা এক্সপেক্ট করেছি সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বাবা মার অবদান আছে, আমার টিচারদের অবদান আছে। আর সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরা। আমার মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে, গোল্ডেন GPA 5 পেয়েছে এবং সে হায়ার ম্যাথে 100 পেয়েছে। আমি অনেক বেশি খুশি। ভাবতেই পারি না যে কি রেজাল্ট, মানে দেখে তারপরে ওই তো ওর আব্বুকে বলছে কান ধরো তো দেখি রেজাল্ট সত্যি নাকি এটা। যে রেজাল্ট করছে আমি অনেক খুশি হয়েছি, আর বাবা অনেক খুশি হয়েছে। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার মোট GPA 5 পেয়েছে 1,16,676 জন, যা গেল বছরের তুলনায় প্রায় 19,000 কম। ফলে এবারও মেয়েরা এগিয়ে। ছেলেদের পাশের হার 59.73% আর মেয়েদের 67.91%। পাশের হার ও GPA কমলেও মেয়েদের সাফল্য এবারও ছাপিয়ে গেছে ছেলেদের। শাহাদাত অফরো, NTV নিউজ, ঢাকা। বিগত 17 বছরের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রাষ্ট্র এখন পুনর্গঠনের পালা। তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। সোমবার ঢাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রূপরেখা। গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলনে প্রাথমিকভাবে দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তে উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম 3টিকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 গ্রাম থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিনিধিরা। মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে। আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, SDGর সফল বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে যৌথ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক সুশাসন জরুরি। তিনি বলেন, ধীরে ধীরে তার সরকারের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে SDG বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ দেশের সব কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭১ ও ২৪-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারোরই নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। প্রকৃতি যদি এইভাবে ধ্বংস
ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরাই বিপদগ্রস্ত। সেই জন্য আমি মনে করি স্কাউট এমন একটি সংগঠন যারা প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। আর পরিশেষে আবারও আমি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই আইন অনুমোদনের ফলে মানবাধিকার কমিশনের কার্যপরিধি ও স্বাধীনতায় পরিবর্তন আসতে পারে। সভায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ভিসা পলিসি 2026-এর খসড়া অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনায় স্থান পায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছে ঢাকা। ফেরত চাওয়া হয়েছে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং সীমান্ত ইস্যুসহ নানা বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত। সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরে এই সাক্ষাতের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব পেয়েছে বৈঠকে। ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে। তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিধ্বংসী দিক, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার যান স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করার উপর জোর দেন। পরে ভারতীয় হাইকমিশনার গণমাধ্যমকে বলেন, দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। People of India, Prime Minister of India is looking forward and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানান দীনেশ ত্রিবেদী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। কোনো ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেয়া হবে না, প্রয়োজনে 24-এর মতো আবার রাস্তায় নামবে জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় এক সমাবেশে তিনি আরও বলেন, জামাত নেতাকর্মী সহ সব হত্যার বিচার করতে হবে, না হলে আইন হাতে তুলে নেয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। গাইবান্ধা থেকে কৃষ্ণ চাকির পাঠানো রিপোর্ট। দলের 2 কর্মী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে ডাক্তার শফিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে
হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে, জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দেশে খুন ও অপরাধের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। এর আগে বোনারপাড়ায় নিহত 2 দলীয় কর্মীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। গত 21 জুন স্থানীয় একটি স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই হামলায় আহত ছাত্রশিবির নেতা সালাউদ্দিন 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও এস আলম গ্রুপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার পক্ষে মোহাম্মদ ইয়াসিন আলী অভিযোগটি দায়ের করেছেন। এতে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে বেনামে ঋণের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়, আসামিরা কখনো ব্যাংকের গ্রাহক সেজে আবার কখনো ব্যাংক কর্মকর্তা সেজে নানান কৌশলে 500 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে, এমন দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এক ফেসবুক পোস্টে বলেছেন, এখনো এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। সেখানে এ বিষয়ে কোনো অপতথ্য না ছড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। এনটিআরসি এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এই সিদ্ধান্তকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত আখ্যা দিয়ে তা দ্রুত বাতিল করা না হলে জুলাই বিপ্লবের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মৃতদেহ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ। বিকেলে উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজেপির পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে তারা মিয়ার মরদেহ হস্তান্তর করে। এ সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, নিহতের পরিবারের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোববার ভোরে পৃথিম পাশা ইউনিয়নের আলীনগরের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারতের মাগুর উলি এলাকায় প্রবেশ করেন তারা মিয়া সহ 3 যুবক। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে অন্যরা প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, স্থানীয় সময় সোমবার সকাল 7:30টার দিকে ইলেকট্রনিক বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় আহত হন তিনি। পরে জিজানের মুসুলিয়া শহরে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন ওই হাসপাতালেই চাকরি করতেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোপালগঞ্জ রাজধানীর মধ্যে সূচিত হল সরাসরি রেল যোগাযোগের নতুন অধ্যায়। চালু হয়েছে সরাসরি ট্রেন সার্ভিস, অভিযাত্রী কমিউটার। সোমবার রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সন্ধ্যা 7:30টায় গোপালগঞ্জে পৌঁছায়। সড়ক পথের ভোগান্তি ও বাড়তি খরচের বিপরীতে 145 টাকায় ঢাকায় যাতায়াতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব এলেও ঢাকা পৌঁছাতে নির্ভর করতে হতো বাসের উপর। সেই অপেক্ষার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে ঘুরল অভিযাত্রী কমিউটার চাকা। সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এবার মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন শিক্ষার্থীরা। এনটিভি আমিরাত স্পেশাল করেসপন্ডেন্ট মামুনুর রশিদ জানান, উত্তর আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। মোট 43 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 8 জন। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে 49 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে 43 জন পাশ করেছেন। এই দুই বিদ্যাপীঠের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সুলতান বিন সালমান অঞ্চল শাখা বিএনপি। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, গতকাল জেদ্দার মাসনা এলাকার বিসমিল্লাহ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে সুলতান বিন সালমান অঞ্চল কমিটিতে যোগদান করেন আবুল হোসেন, আলিম উদ্দিন, কামাল শিকদার, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান ও হুমায়ুন কবির। জুলাই সনদে প্রবাসীদের ভূমিকা অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। আবারও বিতর্কের মুখে বাফুফে। বেতন নিয়ে জটিলতার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে বক্তব্য পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এদেশকে অনিরাপদ মনে করেন এই কোচ। আর তার অভিযোগ উড়িয়ে দিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ফেডারেশনের মান ক্ষুণ্ণ হওয়ার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। Absolutely gutted. All three of us are feeling the same way. We're gutted. Losing money, constant miscommunication, no communication. সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নিজের অভিযোগগুলো তুলে ধরলেন বাংলাদেশ যুব দলের কোচ জেরার্ড জোন্স। জানিয়েছেন, খাবার কেনার টাকাও পাঠাতে পারছেন না পরিবারকে। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন একটা না একটা নতুন ধাক্কা আসছে, আর আজকের দিনে সমস্যাগুলো যেন আরো বেশি। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারকে হতাশ করেছি, আমার স্ত্রী এবং সন্তানদের প্রচন্ড হতাশ করেছি। আমি খুবই ভেঙে পড়েছি, সত্যি খুব কষ্ট পাচ্ছি। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এবার তিনি দাবি করেছেন বেতন পেয়েছেন তিনি। ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে তা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ জোন্সের। এমনকি বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকার কথা জানিয়েছেন তিনি। জুনিয়র দলের কোচের এমন কাণ্ডে বাফুফে বসেছেন নড়ে চড়ে। ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, উইথড্র করে নেবে, ওর কাছে কার্ড আছে, কার্ড করে দেওয়া হয়েছে, চেক করে দেওয়া হয়েছে, টাকা তুলুক। 10 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমাদের চুক্তি ভঙ্গ করছে। আমিও আমাদের উচিত হচ্ছে তার এগেইনস্টে ব্যবস্থা। মাত্র 3 মাস আগে অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 100টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। দলের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক দাঁড়িয়ে আছেন 7000 রানের ক্লাবের সামনে। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক। জানিয়ে কিছুটা আক্ষেপ আছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। আক্ষেপ আছে মুশফিকের শৈশবের কোচেরও। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম যেন এক উজ্জ্বল নক্ষত্র। 2 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদা পোশাকে দেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকের ক্যারিয়ারে দ্বিশতক আছে মোট 3টি। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার অন্যান্য রেকর্ডটাও 39 বছর বয়সী এই ক্রিকেটারের। দেশের হয়ে সর্বোচ্চ 6806 রান করা এই ব্যাটার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে প্রথম খেলছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, যেখানে তাকে টানছে 7000 রানের মাইলফলক। জানিয়ে উচ্ছ্বসিত দেশের এই সাবেক তারকা ক্রিকেটার।
7,000 রান কিন্তু বাড়ির কাছে না টেস্ট ম্যাচে করা। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা হিস্টোরি, বাট আমি মনে করি যে নেক্সট জেনারেশন যারা আসবে মুশফিকের যদি ওইভাবে ফলো করে, ওই কীভাবে প্রিপারেশন নিচ্ছে, কীভাবে ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছে, তা আমি মনে করি অনেক কিছু এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে। মুশফিককে নিয়ে রোমাঞ্চিত তার বিকেএসপির কোচ মতিউর রহমানও। পুরো বিশ্ব যখন আচ্ছন্ন টি-20 ক্রিকেটের উন্মাদনায়, তখন টেস্টে মুশফিকের নিবেদনে বিস্মিত তার কোচ জানালেন কোচিংয়ের শুরু থেকেই ডিসিপ্লিনে অনন্য ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। আমি তো অনেক ছেলেকেই কোচিং করিয়েছি, সবাই তো আর মুশফিক হয়নি, এত বিখ্যাত প্লেয়ার হয়নি। তো এই জন্য আমি সর্বপ্রথম নিজেকে গর্বিত মনে করব যে ওকে আমি আমার ব্যাচে পেয়েছি। পরিশ্রমী এবং ডিসিপ্লিন, এইটাই তাকে এত দীর্ঘ সময় ক্রিকেট খেলিয়েছে। আমি তার জন্য দোয়া করি সে যতদিন সুস্থ থাকবে দেশকে দিয়ে যাক, আর সে আরও অনেক কিছু করুক দেশের জন্য, আরও অনেক বেশি রান করুক এবং আরও ইতিহাস গড়ুক, এটাই আমি তার কাছে কামনা করছি। 2005 সালে লর্ডসে অভিষেক হওয়া এই ব্যাটারের জন্য 2026 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া কিছুটা বিস্ময়ের। তবে অস্ট্রেলিয়ার মতো প্রতিকূল কন্ডিশনে মুশফিকুর রহিমের দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতা হয়ে উঠতে পারে দলের জন্য বড় আশীর্বাদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। 2 দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কম, কমেছে জিপিএ-5ও, ফলাফল বাস্তবসম্মত, শিক্ষামন্ত্রী। দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে ফ্যাসিস্টরা, প্রধানমন্ত্রী ধ্বংস করেছে সব কাঠামো, এখন পুনর্গঠনের পালা। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী হাসিনাকে ফেরত পাবার আশা। 24 জুলাই সংঘাতের ছবি দেখালে টেলিভিশন সম্প্রচার বন্ধ করতে বলেছিলেন কাদের, কল রেকর্ড ট্রাইব্যুনালে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।